নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। 2020 সালের দিল্লি দাঙ্গার কথা মনে পড়ে। আজকে সেই মামলায় একটা বড় রায় বেরিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে খবরে সেই প্রসঙ্গ প্রায় নেই। খবরে সিজেপি, ওই ককরোচ জনতা পার্টি টাটি সব কিছু আছে, এই খবরটা তেমনভাবে নেই। কিন্তু আজকে দিল্লির একটি আদালত এই রায় দিয়েছে এই মামলায় দীর্ঘ 6 বছর পর। প্রথমে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। 2019 সালে কেন্দ্রীয় সরকার একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেইটা নিয়ে আসে, পেশ করে সংসদে। সেইটা 2020 সালের জানুয়ারিতে সেই বিল পাস হয়, আইনে পরিণত হয়। এই আইনের উদ্দেশ্য কি? মুসলিম দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু সহ অন্য সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে প্রাণ বাঁচাতে ওই 3 দেশ থেকে ভারতে পালিয়ে এলে তাদের এদেশের নাগরিকত্ব দেয়া, এইটাই ছিল আইন। তো এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিলের বিরোধিতা শুরু করে দেয় একদম প্রথম থেকে, এবং বলে যে ধর্মীয় বিভেদ করা চলবে না, এবং ওই দেশগুলো থেকে মুসলমানরাও যদি আশ্রয় প্রার্থী হয় তাদেরও নাগরিকত্ব দিতে হবে। বিরোধী দলগুলোর আরও অভিযোগ ছিল এই আইন বিজেপির হিন্দুত্ববাদী আইন, এবং এর উদ্দেশ্য দেশের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া। এবং এই বিলের বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিরোধীরা তীব্র আন্দোলন শুরু করে দেয়। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে ও প্রত্যক্ষ প্রশ্রয়ে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে। রেল সহ বহু সরকারি সম্পত্তি ধ্বংস হয়, এবং আজ অবধি কাউকে আইনের মুখোমুখি করা হয়নি। এই আন্দোলনের সময় মমতা দেবী তার সেই কুখ্যাত, মতান্তরে বিখ্যাত একটা ছন্দবদ্ধ স্লোগানটা সৃষ্টি করেন, যেটা ছিল ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। মমতা একা ছিলেন না, তার সঙ্গে ছিল কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, লিবারেশন, বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, সপা, বসপা, অনেকেই। এছাড়া জামিয়া ও জেএনইউ এর ছাত্র সংগঠন, ভীম আর্মি, বিভিন্ন নাগরিক সমাজের কর্মী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা, তারা আন্দোলনের পাশে দাঁড়ান এবং নিয়মিত সেখানে উপস্থিত হন। এরা সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেন এবং অভিযোগ করেন সরকার সিএএ কার্যকর করে থামবে না, সরকার একই সঙ্গে এনআরসি প্রক্রিয়াও চালু করে দেবে, এবং সেটা হলে নাকি বহু মুসলিম নাগরিকত্ব হারাবে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয় বটে, তবে সবচেয়ে সংগঠিত আন্দোলনটা হয় দিল্লিতে, যার পরিচিতি শাহিনবাগ আন্দোলন নামে। আন্দোলনের মুখ ছিলেন স্থানীয় মুসলিম মহিলারা। তারা অবস্থান ও অবরোধ বিক্ষোভ শুরু করেন 2019-এর 15ই ডিসেম্বর থেকে। এটি টানা 101 দিন চলে। অবশেষে 24শে মার্চ 2020 কোভিড-19 লকডাউন কার্যকর হওয়ার পর দিল্লি পুলিশ অবরোধ হটিয়ে দেয় এবং আন্দোলন কার্যত শেষ হয়। পরে সুপ্রিম কোর্টও রায় দেয় যে অনির্দিষ্টকালের জন্য জনসাধারণের রাস্তা দখল করে এ ধরনের অবরোধ করা আইনসঙ্গত নয়। দিল্লি দাঙ্গা শুরু হয়েছিল ওই সময় 23শে ফেব্রুয়ারি 2020। তখন শাহিনবাগের অবরোধ প্রায় 70 দিন চলেছে, এবং উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকাতেও শাহিনবাগের আদলে নতুন করে রাস্তা অবরোধ শুরু হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পরবর্তী কয়েকদিনে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ সমেত বিভিন্ন এলাকায় টানা বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ শুরু হয়। 23শে ফেব্রুয়ারি উত্তেজনা দ্রুত হিংসায় রূপ নেয়। কয়েকদিনের সংঘর্ষে সরকারি হিসাবে 53 জন নিহত হন এবং শত শত মানুষ আহত হন। এই দাঙ্গার সময়ে আইবি অফিসার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অফিসার যুবক অঙ্কিত শর্মার নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
সেই ঘটনার 6 বছরেরও বেশি পরে দিল্লির আদালত প্রাক্তন আম আদমি পার্টি আপ দলের কাউন্সিলর মোহাম্মদ তাহির হোসেন এবং আরও 4জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আজকেই। যদিও প্রসিকিউশন মৃত্যুদণ্ড দাবি করেছিল, আদালত শেষ পর্যন্ত সেই আবেদন গ্রহণ করেনি। অঙ্কিত শর্মার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তাহির হোসেনের বিরুদ্ধে কী কী প্রমাণ আদালতে উপস্থাপিত করে পুলিশ, কেন মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন হয় এবং এই রায়ের রাজনৈতিক ও আইনি তাৎপর্য কী, আমরা অল্প কথায় বিশ্লেষণ করব। অঙ্কিত শর্মা কে ছিলেন? অঙ্কিত শর্মা আগেই বলেছি, তিনি ছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোর একজন তরুণ অফিসার। দাঙ্গার সময় তিনি নিখোঁজ হয়ে যান। পরের দিন ওখানকার একটি নর্দমা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তে তার শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ড দেশ জুড়ে ব্যাপক আন্দোলন সৃষ্টি করে। তাহির হোসেনের সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক কী? তদন্তকারী সংস্থা তারা প্রমাণিত করতে পেরেছে যে তৎকালীন আপ কাউন্সিলর তাহির হোসেনের বাড়ি দাঙ্গার সময় হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। পুলিশের অভিযোগ হচ্ছে তাহির হোসেনের বাড়ির ছাদ থেকে পাথর ও পেট্রোল বোমা ছোড়া হয়েছিল, দাঙ্গাকারীদের সংগঠিত করা হয়েছিল এবং অঙ্কিত শর্মার হত্যায় তাহির হোসেন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, প্রচণ্ড নির্যাতন করে তাকে মেরে ফেলা এবং মরার পর তার দেহ ড্রেনে ফেলে দেয়া, এই পুরো কাজের সাথে জড়িত ছিল তাহির হোসেন, আপ কাউন্সিলর। চার্জশিটে তার বিরুদ্ধে দাঙ্গা করা, খুন করা, অপরাধমূলক ষড়যন্ত্র, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো সহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়। আদালত কি বলেছে? আদালত তাহির হোসেন সহ 5জনকে দোষী সাব্যস্ত করেছে। আদালত কি তাদের রায়ে বলেছে যে সরকার, পুলিশ তাদের যে সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য উপাদান থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে সন্দেহাতীতভাবে সেটা প্রমাণ করতে পেরেছে পুলিশ। এরপর সাজা ঘোষণার সময় প্রসিকিউশন সরকার পক্ষ থেকে বলা হয় এটা হচ্ছে পরিকল্পিত, অত্যন্ত নৃশংস এবং রেয়ারেস্ট অফ রেয়ার ধরনের অপরাধ, তাই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। শেষ পর্যন্ত অবশ্য আদালত মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। মৃত্যুদণ্ড কেন দেয়া হয়নি? দেখুন, ভারতের আইনে মৃত্যুদণ্ড সাধারণত রেয়ারেস্ট অফ রেয়ার কেসে দেয়া হয়। এই মামলায় প্রসিকিউশন সেই দাবি তুললেও আদালত বলেছে যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার এরকম নয়, দাঙ্গার সময় এটা করেছে এবং যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে উপযুক্ত শাস্তি। আদালতের পূর্ণাঙ্গ সাজা সংক্রান্ত যুক্তিতে এই সিদ্ধান্তের আইনি ভিত্তি সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর তাহির হোসেন এই রায় ঘোষণার পর কি বলেছে? রায় ঘোষণার পর তাহির হোসেন জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করবেন, অর্থাৎ আইনি লড়াই এখানেই শেষ হচ্ছে না। এই রায়ের রাজনৈতিক প্রতিক্রিয়া কীরকম? দেখুন, তাহির হোসেন একসময় আম আদমি পার্টির কাউন্সিলর ছিলেন। আম আদমি পার্টি এই আন্দোলনের সক্রিয় সমর্থক ছিল, কিন্তু খুনের মামলায় তার নাম ওঠার পর, তাকে গ্রেপ্তারের পর তাকে দল সাসপেন্ড করে। পরবর্তীতে তিনি ওই এমআই আসাদুদ্দিন ওয়াইসির যে মিম দল AIMIM, সেই মিমে যোগ দেন। এই রায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ককে নতুন করে উস্কে দিতে পারে, বিতর্ক উঠতে পারে। তাহির হোসেনদের সমর্থনে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদের উপরেও এই হত্যার দায় পড়ে কি না, এটা নিশ্চিতভাবেই বলা যায়।
2020 সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতোই না যদি বিরোধী রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হতো এবং সিএএ নিয়ে তীব্র অপপ্রচার যদি তারা না করতো, তাহলে এই জিনিসটা হতোই না। মুসলিমদেরকে খেপিয়ে তুলেছিল তারা রাজনৈতিক সুবিধার জন্যে, তাদের রাজনৈতিক ফায়দার জন্যে। এই রায়ের তাৎপর্য তাহলে কি? এই মামলাটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, 2020 সালের দিল্লি দাঙ্গার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটিতে আদালত চূড়ান্ত দণ্ড ঘোষণা করল। দ্বিতীয়ত, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছে, যা ভবিষ্যতের একই রকমের আরও যেসব মামলা আছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে। তৃতীয়ত, এই রায় দেখিয়ে দিল যে বহু বছর কেটে গেলেও গুরুতর অপরাধের বিচার আদালতে চলতে পারে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতে নিষ্পত্তির চেষ্টা হয়। এখানে খুনি যে, তাকেও আইনের সুবিধা দেয়া হয়। সবশেষে বলি, দিল্লি দাঙ্গা ছিল ভারতের জন্য এক গভীর ক্ষতের স্মৃতি। সেই ঘটনার বহু মামলা এখনও বিভিন্ন পর্যায়ে বিচারাধীন। তাহির হোসেন মামলার এই রায় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি দেশের রাজনৈতিক দলগুলো বিরোধিতার নামে অপপ্রচার বন্ধ করবে, দায়িত্বজ্ঞান যে দায়িত্বশীলতার পরিচয় দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী অন্য একটি প্রতিবেদনে। ধন্যবাদ।